সব আলো নিভে যাক আঁধারে, শুধু জেগে থাক ওই দূরে তারারা। আহমেদ মুর্তজা সালেক স্যার যদি তোমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই উনি অনেক খুশি হবেন যে তুমি আসলে তাকে একজন রোল মডেল বা আইডল হিসেবে মেনে। এবং এসে বলতেছে যে আমাকে নিয়ে গেছে, বানর নিয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করছি। গত কয়েকটি ভিডিওতে আমরা দেশের বাইরে বাংলাদেশিদের সম্ভাবনা, জীবনযাপন, পড়ালেখা এবং ক্যারিয়ারের বিভিন্ন আসপেক্ট নিয়ে আলোচনা করছিলাম। সেই পরিক্রমায় আজকে আমাদের ভিডিওতে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে আমার ইউনিভার্সিটির ছোট ভাই এবং আমার ফেলো ম্যান ইউনাইটেড ফ্যান সিয়াম হাসান খান অদিত। অদিতের সম্পর্কে আমি প্রথমে একটু বলে নেই। অদিত বাংলাদেশে নর্মাল পড়ালেখা এসএসসি এইচএসসি শেষ করে সে এআইইউবি-তে আন্ডারগ্রেড করার জন্য ভর্তি হয়। সেই ভর্তি পরীক্ষায় সে প্রথম ৩ জনের মধ্যে মেধা তালিকায় স্থান পায়, যার ফলে কিন্তু সে সেখানে একটা স্কলারশিপ পায় এবং প্রথম ৩ সেমিস্টারের পরেও কিন্তু সে সেই স্কলারশিপটাকে অব্যাহত রাখে তার ভালো রেজাল্টের মাধ্যমে। এবং সেখানে আন্ডারগ্রেড করার পরে সে দেশের বাইরে একটি চমকপ্রদ স্কলারশিপে অন্তর্ভুক্ত হয়। সেই মাস্টার্স প্রোগ্রামে যে সে এসেছিল, সেখানে সে ৪টি দেশ, ইটালি, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ৪টি দেশে ৬ মাস করে করে ২ বছর একটি মাস্টার্স সে সম্পন্ন করেছে। এবং সেই মাস্টার সম্পন্ন করে সে স্পেনে প্রফেশনাল জার্নি স্টার্ট করেছে। এর আগে সে বাংলাদেশেও প্রফেশনালি ইনভলভ ছিল এবং এরপরে বর্তমানে সে স্কিল্ড ওয়ার্কার রুটে ইংল্যান্ডে অবস্থান করছে। তো আমন্ত্রণ জানাচ্ছি সিয়ামকে। সিয়াম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে আমাদের সাথে আসার জন্য। সিয়াম, তুমি যদি তোমার সম্পর্কে একটু কিছু বলো। থ্যাংক ইউ ভাইয়া। সবই তো আসলে বলে ফেলছেন। তেমন আসলে কিছু বলার নাই। আমি আম, বর্তমানে ইউকে তে অবস্থান করছি, ম্যানচেস্টারে। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি কর্মরত। আর ডাব্লিউএসপি নামে একটি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি কোম্পানি আছে, এখানে বর্তমানে আমি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আমার প্রায় ১.৫ বছর হলো ইউকে তে অবস্থান করছি। এর আগে স্পেনে ছিলাম প্রায় ২.৫ বছর। আম, স্পেনে ২.৫ বছর ছিলাম, আসলে ৩ বছর। ৬ মাস ছিলাম আমি স্টুডেন্ট হিসেবে, আর বাকি ২.৫ বছর ছিলাম ওখানে আর&ডি ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে কর্মরত ছিলাম। এই তো। দেশের বাইরে তো সিয়াম তুমি আসলে একটা সুন্দর একটা মাস্টার্স প্রোগ্রামে, যে মাস্টার্স প্রোগ্রামটি ফুললি ফান্ডেড ছিল। এই অভিজ্ঞতাটা তুমি একটু বলো যে কিভাবে তুমি অ্যাপ্লাইটা করলে, কিভাবে আমাদের পরবর্তী প্রসপেক্টিভ স্টুডেন্টরা তারা অ্যাপ্লাই করতে পারে, কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারে, অ্যাপ্লাই কিভাবে করলে, কিভাবে তুমি থ্রু হলে, এই জার্নিটা যদি আমাদেরকে একটু বলো। আসলে আমার ইরাসমাসের গল্পটা শুরু হয় আমার যখন আমি আমি অনার্সের থিসিস করব সেই সময় থেকেই। তো এটার একটা মজার স্টোরি ছিল এরকম যে আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড এখন জার্মানিতে অবস্থান করছে, আলিফ। তো আমাদের একটা স্পেসিফিক ফিল্ডে, পাওয়ার ইলেকট্রনিক্সে আমাদের অনার্স করার মানে আমাদের অনার্সের থিসিস করার ইচ্ছা। তো তখন আমরা মানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের যা হয় আর কি, সুপারভাইজার খুঁজতে থাকে। তো আমরা ওরকম দুজন ইউনিভার্সিটির এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি। টিচার আমরা জানি মানে আমরা কার আন্ডারে করব, বাট ফর সাম রিজন হি টুক সাম আদার গ্রুপ। তো সেটার জন্য আমরা আর কি তার সাথে আম, আমাদের থিসিস কাজ মানে কন্টিনিউ করতে পারবো না, এরকম একটা সিচুয়েশন, মানে আমরা তাকে পাচ্ছি না। তো ওই মোমেন্টে আমরা দুজন খুঁজছি। তো হঠাৎ করে একটা টিচারদের ওই যে বাইরেই থাকে, আপনার ইনফরমেশন দেওয়া থাকে। তো এখানে দেখলাম একজন নতুন টিচার। তো তার ব্যাপারে লেখা আছে। তো আমার বন্ধু বলল যে এই স্যারটা খুব রিসেন্টলি মাস্টার্স করে আসছে, উনি আগে আমাদের টিচার ছিল। তো এই কান্ট্রিতে মাস্টার্স করছে। তো তখন মানে ইট সাউন্ডস রিয়েলি ইন্টারেস্টিং। দেন আমি আমি আর আমার ফ্রেন্ড মিলে স্যারের সাথে কথা বললাম। তো আমার ওই সুপারভাইজারের আন্ডারে আমার থিসিস করা, এবং ওনার নাম হচ্ছে আহমেদ মুর্তজা সালেক। তো সালেক স্যারের আন্ডারে আমার থিসিস করা, এবং সালেক স্যার আবার আমার এই প্রোগ্রামের একজন অ্যালামনাই।
তো সেম প্রোগ্রামে আমি আমার সেম মাস্টার্স প্রোগ্রামের, যদিও ওনার ফিল্ড ছিল মানে ওনার মেজর ছিল আলাদা, আমি যে সাবজেক্টে মেজর করেছি মানে আমার স্কলারশিপে ওটা থেকে একটু ডিফারেন্ট, বাট একই স্কলারশিপ একই প্রোগ্রাম আর কি। তো আমার আসলে ওইখান থেকে আর কি ইচ্ছা যে আমি মানে যদি কোনো স্কলারশিপের প্রোগ্রামে যেতে পারি, এরকম যাতে কোনো একটা স্কলারশিপ প্রোগ্রামে যাই। মানুষের জীবনে যে একটা কিক লাগে আসলে, তো ওই কিকটা হচ্ছে আমার অনার্সের থিসিসের সময় আমার ওই স্যারের কাছ থেকে পাওয়া। এবং হি ওয়াজ সো ডাউন টু আর্থ, মানে মানে মানুষের একটা ইনফ্লুয়েন্স কাজ করে না যে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সামথিং, বি লাইক হিম। আহমেদ মুর্তজা সালেক স্যার যদি তোমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই উনি অনেক খুশি হবেন যে তুমি আসলে তাকে একজন রোল মডেল বা আইডল হিসেবে মেনে তিনি যেখানে পড়াশোনা করেছেন তার মতো করে তুমি পড়াশোনা করতে চেয়েছো এবং অবশেষে তুমি সফল হয়েছো। আই গেস যে তুমি এখানে সফল হওয়ার পরে অবশ্যই স্যারকে সেটা জানিয়েছো এবং স্যার অনেক খুশি হয়েছিলেন। অবশ্যই, অবশ্যই। ও, এখন সিয়াম তোমার কাছে আমি জানতে চাইবো যে এরপরে তো তুমি ভিসা অ্যাপ্লাই করলে, ভিসা অ্যাপ্লাই করে চলে আসলে প্রথম আহ, গেলে তুমি রোমে, ইটালির রোমে 6 মাসের একটা জার্নি। সেখান থেকে নটিংহ্যাম, নটিংহ্যাম থেকে স্পেন, স্পেন থেকে পর্তুগাল। তো এই যে 2 বছর একটা জার্নি, 4টা শহরে, 4টা দেশের 4টা শহরে, এই জার্নিটা কেমন ছিল? জার্নিটা আসলে মানে এটা একটা গল্পের মতো আসলে। মানে আমি মাস্টার্স করার আগে কখনো বাইরে ট্রাভেল করি নাই, আমি কখনো প্লেনে চড়ি নাই। সো প্রথম আসা এবং আমার মনে আছে আমার ইটালিতে সেমিস্টার শুরু করার আগে আমার একটা ইন্ডাকশন প্রোগ্রাম ছিল। আমার স্পেনে যেহেতু আমার মেইন কোঅর্ডিনেটিং ইউনিভার্সিটি ছিল, ওইখানে 2 সপ্তাহের মতো একটা প্রোগ্রাম ছিল। 2 সপ্তাহ না, 1 সপ্তাহ, আসলে 1 সপ্তাহ মতো। সো এখানে 1 সপ্তাহ থেকে দেন আমার আবার ইটালিতে ট্রাভেল করা লেগেছিল। সো মানে এক একটা দেশ, এক এক রকম কালচার, এক এক রকম পরিস্থিতি। এবং আমার এখন মনে হয় মানে আমাকে যদি কেউ বলে যে তোমাকে মানে এই জায়গায় পাঠায় দিব আউট অফ নোওয়্যার, তুমি সার্ভাইভ করতে পারবা কিনা, আমার ভাষা শিখা লাগবে না, মানে আমি যেভাবে হয় আমি সার্ভাইভ করে ফেলতে পারবো। মানে ও, এখন এই কনফিডেন্সটা আসে তো। দ্যাটস দ্য এটা স্পিরিট। একটা এটা একটা আসলে কারণ বিভিন্ন রকম ভাষা, বিভিন্ন রকম পরিস্থিতি শিখার হওয়া, মানে ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একটা অফিসিয়াল ডকুমেন্ট নিয়ে কোনো অফিসিয়াল লোকের কাছে গিয়ে তার ভাষাতে তাকে বুঝানো, ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। তো এক্স্যাক্টলি। আসলে এগুলা এক্সপিরিয়েন্স করা লেগেছে, বাট এগুলা দরকার ছিল, না হলে হয়তো আজকে যে জায়গায় আছি সেই জায়গায় হয়তো থাকতে পারতাম না। দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেই যে আমরা ইরাসমাস মুন্ডাসের যে ওয়েবসাইটটা সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা শেয়ার করে দিব যাতে দর্শকরা দেখতে পারেন যে এখানে কি কি অপরচুনিটিস আছে। সিয়ামের মতো একটা লাইফ জার্নি যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা এটির থ্রুতে অ্যাপ্লাই করে আসতে পারেন। এর এইখানে আমি একটা কথা বলে রাখি, আমাদের বাংলাদেশে একটা বড় প্ল্যাটফর্ম আছে ফেসবুকে, ইরাসমাস মুন্ডুস বাংলাদেশ। ফেসবুকে সার্চ মারলেই পেয়ে যাবে, একটা গ্রুপ আছে বড়। স্কিলড ওয়ার্কার হিসেবে আসার পরে লাইফটা কেমন চলছে? লাইফটা আসলে মানে মিক্স অফ এভরিথিং এখানে আসলে। বাট ইউকে তে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বৃষ্টি। আচ্ছা। ম্যানচেস্টারকে, আপনি ম্যানচেস্টারে থাকেন, রেইনচেস্টার বলি আমরা। তো বৃষ্টির আসলে নামবালাই নাই, যে কোনো মোমেন্টে চলে আসবে। ওয়েদার ফোরকাস্ট কেউ বিলিভ করে না এখানে, কারণ ওয়েদার মানে ম্যানচেস্টারের ওয়েদারটা এরকম। ইউকের অন্যান্য জায়গায় এরকম, বাট ম্যানচেস্টারে সো ওয়েদারই আসলে একটা মেইন ইস্যু আমার কাছে। বাট আমি এনজয়িং, আমার ওয়াইফ আমি দুজনেই এনজয় করতেছি। আমার বড় ভাই আছে এখানে, আমার ভাই আছে আলহামদুলিল্লাহ। আমি রিসেন্টলি চাচা হয়েছি। আমার 6 মাস বয়সী একটা ভাতিজা আছে। সো যে উই যে আর যে আপকামিং ম্যান ইউনাইটেড ফ্যান কি বলে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ ম্যান ইউনাইটেড ফ্যান ইনশাল্লাহ। সো এই তো আসলে সব মিলে আসলে আহ ভালো এনজয় করতেছি। আচ্ছা। এবার আপনি আপনারাও আছেন, সো এখানে আপনার মতো একজন আপনি সানিয়া আপুর মতো মানুষ পাওয়া এখানে আসলে মানে ইটস বিট অফ এভরিথিং। বাট মানে there is nothing that I would say like I'm not liking. I'm আচ্ছা, liking দ্যাটস many গুড। things. বাট এখানে সবচেয়ে বড় একটা সমস্যা, যেটা একটা ইস্যু যেটা বলতে হয়, সেটা হচ্ছে বাসা বাড়ি।
ওকে। ইউকে তে আসার পরে সেটা স্টুডেন্ট হোক বা জব পারপাসে কেউ আসুক, বাসা খোঁজাটা ইটস ভেরি ডিফিকাল্ট, বাসা পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং মানে বাসা খোঁজাটা একটা লিটারালি রিসার্চ আমি বলবো। মানে ভালো বাসা পাওয়া নিজের মন মতো, কারণ আমি বাসা চেঞ্জ করেছি রিসেন্টলি। আমার আগের বাসার সিচুয়েশন খুব ভালো ছিল না। আমার যে এজেন্সি ছিল তার সাথে আমার খুব একটা বড় ক্ল্যাশ হয়েছিল, কারণ আমার মোল্ডিং ইস্যু ছিল বাসায়, ঠান্ডায় মানে খুব বাজে অবস্থা ছিল সিচুয়েশন। তো সেখানে আমার কাউন্সিল, লিটারালি কাউন্সিল অফিসার ইন্টারভিন করে। তো ফর্চুনেটলি কাউন্সিল অফিসারের থেকে আমি হেল্প পাই। তো আমি এখন নতুন বাসায় উঠেছি এবং আলহামদুলিল্লাহ ইটস রিয়েলি গুড। তো বাসাটা আসলে একটা বড় ইস্যু। ওকে। এবং আমি এই এই একটা সিচুয়েশন ফেস করেছি। এর বাদে আসলে ওয়েদার বাদে আর এটা বাদে আসলে একটু এক্সপেন্সিভ, এটা বলবো ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় এক্সপেন্সিভ, বাট এটা মেনে নিতেই হবে। বাসার কথা যেটা বললে এটাও অবশ্যই একটা ইস্যু। এটা নিয়ে আমার আরেকটি ভিডিও আছে যেখানে কথা বলেছি ইউকের একজন এক্সপার্ট লয়ারের সাথে। তিনি কিন্তু বলছিলেন যে বাড়ি পাওয়া এখানে একটু রিসার্চ করে আসতে হয়। একই সাথে তুমিও বললে আসলে হুট করে চলে আসাটা কিন্তু একেবারেই সমীচীন না। জীবনের একটা খুবই ফানি একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করো। পান, ছোটবেলায় আমাকে বানর ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ। তো এটার একটা মজার স্টোরি হচ্ছে যে আপনার আম, আমার তখন জন্ম হয়েছে, আমার 6 মাসও হয়নি মনে হয়, 4-5 মাস বয়স আমার। তা আমার মামা বাড়ি ছিল হচ্ছে নারায়ণগঞ্জে। মামা বাড়ির যে বারান্দা ছিল, বারান্দাটা খোলা থাকতো, মানে খোলা ছিল। তো ওইখানে আসলে অনেক গাছপালা ছিল এবং বাদর টাদর আসতো। তো আমার কাজিনরা আর কি বিস্কুট টিস্কুট দিত, চানাচুর দিত। তা আমি হচ্ছে আমার বড় মামার ঠেলে, বড় মামার বড় ছেলের কোলে। তো তারা আর কি মানে অন্যান্য কাজিনরা ফান করতেছে, তো সবাই ফান করতেছে। তো হঠাৎ করে আহ নাকি সবাই শুনলো যে চিল্লায় চিল্লায় সবাই ভিতরে আসছে চিল্লাচিল্লি করে, এবং এসে বলতেছে যে আমাকে নিয়ে গেছে, বানর নিয়ে গেছে। তো এর মধ্যে আচ্ছা। হচ্ছে আমার ওই বড় মামার মানে আমার যে কাজিন, আমার মামাতো ভাই, তার হাতে বিরাট বড় আঁচড়, এবং বানর খামচি মেরে তার কাছ থেকে আমাকে নিয়ে গেছে। তো নিয়ে হচ্ছে গেছে, এবং আমার মা এটা শোনার পরপরই বেহুশ, তার কোনো সেন্স নাই। তো এখন হচ্ছে এটা নিয়ে ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে আমাকে কিভাবে তারা উদ্ধার করবে। উদ্ধার করবে। তো আচ্ছা। খোঁজাখুঁজি হচ্ছে, ছাদে গিয়ে গাছের দিকে খুঁজে পাওয়া যে আমি একটা বানরের কোলে, বানর আমাকে রেখে দিছে। তো এখন আনতে পারতিছে না, তো হচ্ছে আচ্ছা। ওই টোপ টোপ ফেলা আর কি, মানে বিভিন্ন ভাবে আনার চেষ্টা করতেছে, পরে হচ্ছে আসতেছে না। তো খাওয়া টাওয়া রেখে দিচ্ছে, এরকম রেখে হচ্ছে বাইরে চলে গেছে মানে উকি ওদেরকে মেরে দেখে। র্যানসম দেওয়া হচ্ছে হ্যাঁ। যাতে তোমাকে। তো যে বানরের কোলে আমি ছিলাম সে আমাকে নিয়ে আসছে। তো তো দেখা মাত্রই আর কি সবাই মানে ধাওয়া করলো। ফর্চুনেটলি এভাবে আসলে আমাকে, মানে ও আবার খাচ্ছে খাওয়ায় ব্যস্ত, ও খাওয়া নিয়ে পরে দৌড় দিছে আমাকে রেখে, এই আর কি। আচ্ছা, বেশ মজার একটা স্মৃতি আমরা শুনলাম। আচ্ছা, সিয়াম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা স্টোরি শেয়ার করলে। এবার তুমি একটা কথা বলছিলে তোমার যখন তুমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার আগে তুমি স্কুল কলেজ লাইফে মিউজিক করতে এবং তুমি বলছিলে যে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ বেশ জড়িত ছিলে এবং এটা তোমাকে পরবর্তীতে হেল্প করেছে, তোমার কনফিডেন্স অনেক বুস্ট করেছে এটা তুমি বললে। এবং আসলে কিন্তু একেকটা মানুষের বা একটা স্টুডেন্ট বা একজন প্রফেশনাল তাকে নিজেকে একটা পর্যায়ে গিয়ে তার কম্পিটিটরদের থেকে আলাদা করতে পারে কিন্তু তার বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে বা তার কোনো স্কিল দিয়ে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে তুমি যেহেতু বললে যে তুমি গান গাইতে পারো, তো আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটা তোমার প্রিয় গানের কিছু লাইন। সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাকোই দূরে তারারা, সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাকেই সাগর আমার পাশে। আহা, 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 আহা।
সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয়ে ভরে যাক অস্তিত্বের আনন্দে, হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা 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 অপূর্ব, অপূর্ব। সিয়াম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদেরকে সময় দিলে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, সিয়ামকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।